নাশকতা নয়, রাজনৈতিক পন্থায় আন্দোলন করতে চায় বিএনপির ঢাকা মহানগর নতুন কমিটি। রাজপথ চাঙ্গা করাই মূল চ্যালেঞ্জ। টার্গেট 19 সালের জাতীয় নির্বাচন, মাঠে নামছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিশেষ টিম। সুনামগঞ্জের হাওরে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার প্রমাণ মেলেনি, পরমাণু শক্তি কমিশন আরও পরীক্ষা নিরীক্ষার দাগে। এমআরপি সহ হার্টের রিং বিক্রি আজ থেকে শুরু, নিয়ম না মানলে ব্যবস্থা নেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ আজ, বিশৃঙ্খলার আশঙ্কায় নজিরবিহীন নিরাপত্তা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। নাশকতা নয়, রাজনৈতিক পন্থায় সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে বিএনপির ঢাকা মহানগরের নতুন কমিটি। কমিটির প্রধানরা নিউজ 24-কে বলছেন, দলের হাইকমান্ডের নির্দেশনা পেলে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন তারা। আর সরকার বিরোধী আন্দোলনে আরও শক্ত অবস্থান নিতে যাচ্ছে উত্তর দক্ষিণের ঢাকা মহানগরের নেতাকর্মীরা। মারুফা রহমানের প্রতিবেদন। ঢাকা মহানগরের ব্যর্থতায় বারবারই বিএনপির সরকার বিরোধী আন্দোলন ব্যর্থতায় পরিণত হয়েছে, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। হরতাল, ধর্মঘট কিংবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দলটির তৃণমূলের অংশগ্রহণ উল্লেখযোগ্য হলেও ঢাকার রাজপথে দেখা যায়নি তেমন কোনো নেতাকর্মী। আর এ কারণেই দলটির হাইকমান্ড থেকে বারবার মহানগর কমিটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। কয়েক দফা পরিবর্তনও করা হয়েছে নেতৃত্বে। সবশেষ আবারও পরিবর্তন করা হলো দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি। এরই মধ্যে সংগঠনকে চাঙ্গা করতে কর্মকৌশল নির্ধারণে কাজ শুরু করেছে নতুন কমিটি। দায়িত্ব নেওয়ার পর নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে নতুন কমিটির নেতারা জানালেন, মাঠের রাজনীতিতে নেতাকর্মীদের সরব করাই হবে এই মুহূর্তে তাদের প্রধান কাজ। যে আন্দোলন অপেক্ষা করছে, যে আন্দোলন সম্পৃক্ত হওয়ার জন্য জনগণ প্রস্তুত হয়ে আছে, সেই আন্দোলনকে সফল করে একটি বৈধ সরকার, একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা দায়িত্ব এটি। জাতির যে প্রত্যাশা যে ঢাকা মহানগর বিএনপির কর্মকাণ্ডে গতি আসুক, সেই প্রত্যাশা আমরা পূরণ করব। আমরা প্রতিটি ইউনিটেই আমাদের কর্মকাণ্ডে গতি আনবো। আমাদের নেতৃত্বে আমরা অপেক্ষাকৃত যারা তরুণ তাদের প্রাধান্য দিব। উত্তরের সভাপতি আব্দুল কাইয়ুম বিদেশি নাগরিক সিজার তাবেলা হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন থেকে বিদেশে অবস্থান করছেন। আর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসানও আসা যাওয়ার মধ্যে বা আত্মগোপনে থাকেন। এই অবস্থায় উত্তরের নতুন কমিটির পক্ষে আন্দোলন চাঙ্গা করা কতখানি সম্ভব হবে জানতে চাইলে সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান জানান, তারা নতুন পরিকল্পনা নিয়েই সামনে এগোবেন। রাজনৈতিক নিয়মকানুন মেনে আমরা আন্দোলন সংগ্রাম অবশ্যই করব, কিন্তু এটা ধ্বংসাত্মক কিছু হবে বলে আমার ধারণা নাই। আর যদি কোনো কারণে সেই ভাষা বুঝতে ভুল করেন এই সরকার, তাহলে আমরা শক্ত ভাষায় শক্তিশালী সৈনিকরা, জিয়ার সৈনিকরা শক্ত ভাষায় কথা বলে, শক্ত ভাষায় আন্দোলন সংগ্রাম করে তার মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনব। দুই কমিটির নেতারাই জানান, মহানগরের অধীনে তাড়াহুড়ো করে তারা কোনো কমিটি দিতে চায় না। যারা আন্দোলন সংগ্রামের সঠিক ভূমিকা রাখতে পারবে তাদেরকেই সাথে নিয়ে এগোতে চায় মহানগরের নেতৃত্ব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। 2019 সালের জাতীয় নির্বাচনে চূড়ান্ত সাফল্যের লক্ষ্য নিয়ে এখন থেকে মাঠে নামছে মহানগর আওয়ামী লীগের দুই কমিটি। গঠন করা হয়েছে থানা ও ওয়ার্ড পর্যায়ের বিশেষ টিম। লক্ষ্য সব মানুষের কাছে সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করা। নিউজ 24-এর সাথে একান্ত আলাপচারিতায় এমনটি জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের দুই সাধারণ সম্পাদক। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। আওয়ামী লীগের দুই মহানগর কমিটির বর্তমান বয়স 1 বছর 1 মাস। এর মধ্যে গঠন করা হয়েছে 9টি করে বিশেষ সাংগঠনিক টিম। এগিয়ে চলছে থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজও। 30 তারিখের মধ্যে সব গুছিয়ে মাঠে নামবেন তারা, জানালেন ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই সাধারণ সম্পাদক। এই তৃণমূলের কর্মীদেরকে আগামী দিনে সংগঠনে সম্পৃক্ত করে
থানা পূর্ণাঙ্গ কমিটি, ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি, ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সেভাবে আমরা দায়িত্ব বন্টন করে দিয়েছি। ওয়ার্ড, থানা সেগুলা করার জন্য তড়িৎ গতিতে তারা যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই টিম। ইনশাল্লাহ হয়তো আগামী 30 তারিখের মধ্যে আমরা সেই কমিটির সেই টিমগুলা আমাদেরকে সম্পন্ন করতে সক্ষম হবে। কর্মসূচি আপাতত সচেতনতা বৃদ্ধি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং বিভিন্ন জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর মধ্যে থাকবে বলে জানান এই দুই নেতা। তবে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী কিংবা বিরোধী দল মাঠ দখলে নিতে চাইলে রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করার প্রস্তুতি আছে তাদের। এই মহানগর আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা এই বিরোধী দলের বা যারা অপশক্তি আছে সকলকে মোকাবেলা করব। আমাদের জননেত্রী শেখ হাসিনাকে এই জায়গায় আবার ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। উভয় মহানগরীর তৃণমূল নেতারাও জানান তাদের প্রস্তুতির কথা। বর্তমান মহানগর আওয়ামী লীগ কমিটি যেভাবে কাজ করতেছে আমরা আশাবাদী। থানা কমিটি এবং ওয়ার্ড এটা তাদেরই নেতৃত্বে সুন্দর, যারা বিগত দিনে রাজপথে ছিল। আগামী জাতীয় নির্বাচন যে 2019 সালে শেখ হাসিনার নেতৃত্বে হবে, এটা আমি আশাবাদী। সকাল বিকাল রাত্র প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা থানাকে সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে। ঢাকা মহানগরীকে সব আন্দোলন সংগ্রামের তীর্থস্থান মেনে অতীতের মতো ভবিষ্যতেও যে কোনো আন্দোলনকে ব্যর্থ করে দিতে প্রস্তুত বলে জানান নগর নেতৃবৃন্দ। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। সুনামগঞ্জের হাওরের পানিতে ইউরেনিয়াম কিংবা অন্য কোনো তেজস্ক্রিয় পদার্থের দূষণের প্রমাণ মেলেনি, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। সকালে সুনামগঞ্জের হাওরের পানি পরীক্ষা নিরীক্ষা শেষে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ঢাকায় নিয়ে এই পানি আরও বিস্তর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বলে মনে করেন তিনি। এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন এলাকার পানি, মাছ ও জলজ উদ্ভিদ পরীক্ষা নিরীক্ষা করে ভয়াবহ ইউরেনিয়াম বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন। বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন মেঘালয় প্রদেশে একটি অসম্পূর্ণ ইউরেনিয়াম খনি থেকে এই বিপর্যয় শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের হাওড় এলাকার কৃষক। প্রায় 20 দিন পেরিয়ে গেলেও এখনও ত্রাণ সহায়তা পাননি তারা। এই অবস্থায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। টিটু দাসকে সাথে নিয়ে আবু মুসার ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। বছরের একমাত্র ফসল, যার পুরোটাই পানির নিচে, তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই কৃষক একদিল মিয়ার। হাওড়ের 8 কানি জমিতেই চলে 8 জনের সংসার, সাথে রয়েছে ব্যাংক ঋণের বোঝাও। তাই গত 2 দিনে জ্বলেনি রসুই ঘরের চুলোও। 1.5 লক্ষ টাকা ঋণ আছে, ঋণ দেন না জিহুতে রেখা হয়, মা আছে, ভাই আছে, বোন আছে, জিহুত আছে, এরা লইয়া আমার একমাত্র ভিখারি ছাড়া আর কোনো কিছু নাই। এখনো পর্যন্ত সরকারি সহায়তা তো দূরের কথা, খোঁজে নেয়নি কেউ, এমনটাও জানান তিনি। এই পর্যন্ত কোনো সরকার আমরা খোঁজ খবর নেয় না এখনো আমরা, এবং সাহায্য এখনো পাই না। ক্ষুধার জ্বালা যে কত কষ্টের তা হয়তো একদিল মেয়ের ছোট্ট শিশুকে দেখলেই বোঝা যায়। এমন দুর্যোগের প্রায় 20 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সহায়তা আসেনি বলে অভিযোগ এই অঞ্চলের কৃষকদের। যে পানি হচ্ছে আপনার অনেক তলায় গেছে, কোনো সাহায্য সহযোগিতা এখনো আসছেও না, পাওয়ারও কোনো আশা করতেছি না যে পাবো বলে, এরকমও কোনো সাহায্য সহযোগিতা পাবো বলে মনে হয় না। এক কানি ধানেও কাটতে পারিনি, সব এখন এইভাবে আমরা একবার মরে গেছি। ঠিক আছে, নৌকা নাই, কিছু নাই, তারপর আমরা কিভাবে তুলবো পানির থেকে ধান? সাহায্য সুযোগ বলবেন আমাদের কাছে করতে। একদম নিরুপায়, কোনো ইয়া নাই, আর কোনো সরকারি কোনো সাহায্য সহযোগিতা আমাদের জন্য আসতেছে না। অসহায় কৃষক এখন পচা ধানই কাটছেন শুধু সামান্য চাল পাবার আশায়। কেমন আছেন হাওড় অঞ্চলের মানুষ?
জবাবে এই একদিল মেয়ের পরিবারের খোঁজ যেমন কেউ রাখেনি, ঠিক তেমনি এই হাওড় অঞ্চলের কোনো পরিবারের খোঁজই রাখেনি সরকার। রুশাদ হাসান, নিউজ 24, নিকলি হাওড়, কিশোরগঞ্জ। হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়, এখন নিজেদের রুটি রুজির ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন হাওড়বাসী। তার মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে গবাদি পশুর খাবার বন্দোবস্ত। পরিবারের ঘানি টানতে অনেকে আবার ছাড়তে চান আপন ঠিকানা। কিশোরগঞ্জ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। বছরের একমাত্র ফসল হারিয়ে এখন সর্বশান্ত হাওড়ের কৃষকরা। কিভাবে কাটছে জীবন, এই ছবির পর নিশ্চয়ই তার বলে দেওয়ার প্রয়োজন নেই। নিজেদের খাবার নিয়ে যখন এত টানাটানি, তখন গবাদি পশুর খাবারের ব্যবস্থা নিয়েও কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। পাহাড়ি ঢলে বিলীন এই হাওড় অঞ্চলের মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ধান। এখন টিকে থাকার অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে এই গবাদি পশুপালন। কিন্তু এই সংকটের মধ্যে এই পশুদেরকেও বাঁচিয়ে রাখা কঠিন হচ্ছে খাদ্যের অভাবে। তাই তো পানের নিচের ধান তুলছেন কৃষকরা, আশা এই ধানের অবশিষ্ট অংশ দিয়ে বাঁচানো যাবে গবাদি পশু। জমিগুলো করছি, সব কিছু ডুবাই নিয়েছে, এখন মানুষ কি করে বাঁচব, তো গরুর চিন্তা আগে, এই জন্য বনটা নিয়ে আসলাম। গরু বাছুর যা আছে বেচে ঋণ টিন দেওয়া লাগবো, খাওয়ান লাগবো। গরু বাছুর তো ঋণটা শোধ করতে পারলাম, বুঝছেন, সব কিছু তো আমরা ঋণ হয়ে গরু যে কিভাবে বাঁচাই, আমার নিজে বাঁচি না, গরু কেমনে বাঁচাই? কি এর কাজে লাগবো? গরু খাওয়াবেন? হ্যাঁ, গরু খেয়ে তো না, মানুষের গরু রইতো না, মানুষ গরু বাঁচা কঠিন। পুরো বছরের খাবারের একমাত্র যোগান ধান তো শেষ, চারদিকে পানি আর পানি। কর্মসংস্থানও নেই হাওড় অঞ্চলে, কি করে জীবন বাঁচাবেন তাই ভেবে দিশেহারা হাওড়বাসী। তাই তো কাজ খুঁজতে রাজধানী সহ বিভিন্ন গন্তব্যে ছোটার কথা ভাবছেন কৃষকরা। আমাদের সংসারের মধ্যে 8 জন মানুষ, বড় ছোট আছে, ওকে সংসার কিভাবে চালাই, লাখ 1.5 লাখের মতো ঋণ আছে। এমনিতে ঢাকা শহরে যাইতে হইব, না হলে আমরা কামো কি গরিব। কাজ পাবেন? অনেক কাজ কি করবো, আর যাই কপালে মিলা তাই করতে হইব। না এনে কাজ কাটার ব্যবস্থা নেই। এই মনে গরু বাছুর যে বেচাম, খেলা কিনবো আমরা, গরু বাছুর কেয়ার মানে কিছু নাই, গরুরে কি খাওয়াইম। আর আমরা যে হেমিলি আসি না, আমরা তো হেমিলি ডাহা গিয়েও বাঁচতাম না। আগেও আগাম বন্যায় ডুবেছে হাওড়ের ফসল, কিন্তু এত ব্যাপক ক্ষয়ক্ষতি অনেকেই দেখেননি 60, 70 কিংবা 100 বছরেও। তাই তো সরকার বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার দিকে চেয়ে আছেন হাওড়বাসী। প্লাবন রহমান, নিউজ 24, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। লক্ষ্মীপুরে অতিবৃষ্টিতে ডুবে গেছে প্রায় 10,000 হেক্টর ফসলি জমি। ফসল তোলা ঠিক আগ মুহূর্তের ক্ষতিতে এখন দিশেহারা কৃষকরা। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্মীপুরে প্লাবিত হয়েছে জেলার নিম্ন অঞ্চল। ডুবে গেছে সয়াবিন, বাদাম, মরিচ, ডালসহ বিভিন্ন ফসলি জমি। জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ, তোয়াবগঞ্জ, পেয়ারাপুর, মতিরহাট ও রামগতি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ঘরে ফসল তোলার আগ মুহূর্তে ফসল হারিয়ে এখন দিশেহারা কৃষকরা। কৃষক এই সোয়াবিন তুলি বাড়াইতে নিলেও কোনো লাভ হইতো না, সব ক্ষতিগ্রস্ত কৃষক সব ক্ষতিগ্রস্ত দিয়ে যাচ্ছে। সরকার কাঁদি টাদি ডুবে গেছে, গাছ সারা সবগুলা মাটি লগে দুই বাইরে চলে গেছে, এইভাবে আমাদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষকের ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও তাদের নানাভাবে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকরা যাতে শীঘ্রই তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে, এজন্য দ্রুত আউশ ধানের আবাদ এবং গ্রীষ্মকালীন সবজি আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 10,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশে শনিবার থেকে করোনার স্টেন্ট বা হার্টের রিং এমআরপি বা সর্বোচ্চ খুচরা দামে সরবরাহ করতে শুরু করছে কিছু আমদানিকারক প্রতিষ্ঠান।
ওষুধ প্রশাসনের চিঠি হাতে পেলেই হাসপাতালে এমআরপিবিহীন কোনো করোনার স্টেন্ট বিক্রি করতে দেওয়া হবে না বলে জানান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। ঔষধ প্রশাসনের নিয়ন্ত্রণ না থাকায় হার্টের রিং বা করোনারি স্টেন্ট বিক্রি হচ্ছে আমদানি মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে। গণমাধ্যম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই নিয়ে প্রশ্ন ওঠার পর নড়েচড়ে বসে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই নিয়ে রবিবার থেকে সর্বোচ্চ খুচরা মূল্য এমআরপি লেখা ছাড়া করোনারি স্টেন্ট বা কার্ডিয়াক রিং বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরই মধ্যে এমআরপি লেখা রিং নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হাজির হতে শুরু করেছে মেডিকেল সরঞ্জামাদি আমদানিকারক কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এদিকে জনস্বার্থ বিবেচনা করে স্ট্যান্ডের মূল্য ও মানের মধ্যে সমন্বয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিক বাংলাদেশ প্রতিনিধি। ওনারা একটা ইন্টারনালি একটা টেন্টেটিভ একটা প্রাইস অ্যাপ্লাই করেছেন, যেটা আমরা অনার করছি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। যেটা লাইফ সেভিং ডিভাইস, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সো এটা যেন ঠিকমতো হয় এবং সবার ক্ষেত্রেই যেন একই আইন প্রযোজ্য হয়, সেজন্য আমাদের ডাকা হয়েছে এবং আমরা যাচ্ছি এবং সবাই আলাপ আলোচনার মাধ্যমে একটা ভালো একটা ডিসিশনে আসবো। ওষুধ প্রশাসনের চিঠি পেলেই এমআরপিবিহীন কোনো করোনারি স্টেন্ট বিক্রি করতে দেওয়া হবে না বলে জানান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান। তবে ডেফিনেটলি এমআরপি বসলে সারা দেশে স্টেন্টের একই প্রাইসে বিক্রি হবে, তাতে হবে কি জনগণ উপকার পাবে। এবং এখন যে বাজারে যে এক্সিস্টিং প্রাইস আছে, যেটা নিয়ে মানুষের মনে কিছু কনফিউশন আছে, তাতে পরিত্রাণ পাবে এবং এমআরপি বসলে প্রাইসটা এখন যে বাজারে প্রাইস আছে তার চেয়ে কম। সব চিকিৎসা সরঞ্জামের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের বিষয়ে রবিবার আবারও বৈঠকে বসবে এমআরপি মূল্য নির্ধারণ কমিটি ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। এবং আগামীকালকে এটার উপর একটা মিটিং আছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বাল্যবিয়ে বন্ধ করতে মা ও এক যুবকের বিরুদ্ধে মামলা করে আজ আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত ঝালকাঠির রাজাপুর উপজেলার মেয়ে শারমিন। সাহসী নারী এখন কাজ করতে চান দেশের নারী শিক্ষার উন্নয়ন আর বাল্যবিয়ের বিরুদ্ধে। ঝালকাঠির প্রতিনিধি এস.এম. রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন যোজনা আফরিন। 2015 সালের আগস্ট মাসে মাত্র 15 বছর বয়সে এক মধ্যবয়স্ক ব্যক্তির সাথে শারমিনের বিয়ে ঠিক করেন তার মা। বিয়েতে রাজি না হওয়ায় শারমিনের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। পরে সেখান থেকে পালিয়ে থানায় এসে নিজের মা গোলেনুর বেগম ও হবু স্বামী স্বপন খানের বিরুদ্ধে মামলা করে শারমিন। আটকে দেয় নিজের বাল্যবিয়ে। বিষয়টি গণমাধ্যমে ব্যাপক প্রচারের পর এবছরের 30শে মার্চ যুক্তরাষ্ট্রে সেক্রেটারি অফ স্টেট ইন্টারন্যাশনাল উমেন্স অফ কারেজ 2017 পুরস্কারে ভূষিত হয় শারমিন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যারনের হাত থেকে এ পুরস্কার নেয় শারমিন। শারমিনের এই সাহসী পদক্ষেপে গর্বিত তার স্কুল শিক্ষক সহ পুরো এলাকাবাসী। বাংলাদেশের গর্ব শারমিন স্বর্ণকিশোরী পদকপ্রাপ্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল উইমেন ফর কারেজ অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে, যার জন্য আমরা রাজাপুরবাসী এবং অত্র বিদ্যালয় থেকে আমরা গর্বিত। আন্তর্জাতিক এ পুরস্কার পাওয়ার পর শারমিন জানায়, লেখাপড়ার সাথে সাথে দেশের নারী শিক্ষা উন্নয়ন আর বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ করার ইচ্ছের কথা। আমি চাই মেয়েদের বাসায় গিয়ে মানে কিছু শিখাতে বা কিছু বলতে, গার্জিয়ানদের কিছু বলতে, ওদেরকে বই দিতে। তো এইরকমের আমি লেখাপড়ার পাশাপাশি মেয়েদের সাহায্য করতে চাই। তারপর স্কুলের শিক্ষকরা তো সবাই আমার পাশে আছে, তাদেরকে বললে তারা মেয়েদের আরও কিছু বলবে। শারমিন এখন রাজাপুরের গণ্ডি পেরিয়ে বিশ্বের সাহসী নারীর তালিকায় 13 জনের একজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে মেহেরপুর পৌরসভা নির্বাচন। আগামী 25 এপ্রিলের নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে আভাস দিচ্ছেন ভোটাররা। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মেহেরপুর প্রতিনিধি তুহিন আরনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমানা জটিলতা কাটিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেরপুর পৌরসভার নির্বাচন। 148 বছরের পুরনো এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে 4 জন, কাউন্সিলর পদে 58 জন এবং সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছেন 15 জন। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা।
আমরা রাস্তাঘাট ভালো চাই, ড্রেনগুলি পরিষ্কার থাকবে, ড্রেন ভালো চাই। যে কোনো নতুন মেয়র হইলে আমার উন্নয়ন চাই। আমরা চাই যে আমরা পৌর নাগরিক, পৌরসভার সুস্থ ভোট হোক, ভালো ব্যক্তি একজন পৌর মেয়র হোক। আর ভোটারদের মন জয় করতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যা যা উন্নয়ন করবো সেটা আমার ইশতেহারে দেওয়া আছে, এবং বিশেষ করে আমাদের পৌরবাসী যে ট্যাক্স নিয়ে ছিলিমিলি খেলা হয়েছে, সেই ট্যাক্সটা আমি যতটুকু সম্ভব কমে আনার চেষ্টা করব। অবাধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই, সেক্ষেত্রেও একটি আশঙ্কা আছে, ভয়ভীতি আছে। তবে পৌরবাসী সেসব ভয়ভীতি দূরে ঠেলে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে চাই। মানুষ যোগ্য ব্যক্তিকেই ভোট দেবে, এবং সেটা 3-4জন প্রার্থী আছে মেয়র প্রার্থী। মানুষের কাছে আমার দাবি যে যোগ্য মানুষকে ভোট দিতে হবে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রস্তুতি ইতিমধ্যে আমরা প্রায় সম্পূর্ণ পথেই আমরা নিয়ে এসেছি। ইতিমধ্যে আমরা ঢাকা থেকে সমস্ত নির্বাচনী মালামাল আমরা নিয়ে এসেছি। মনিটরিং টিম, আমাদের অন্যান্য আরও টিম, সেগুলোর সাথেও আমরা আমাদের বৈঠক আমরা ইতিমধ্যে করেছি। মেহেরপুর পৌরসভা নির্বাচনে এবার ভোটার সংখ্যা 30,965 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্দরবান জেলার অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী এখনও মৌলিক সেবা বঞ্চিত। পাহাড় ও বনঘেরা এলাকাগুলোতে অবহেলিতভাবে রয়েছে হাজার হাজার দরিদ্র পাহাড়ি পরিবার। বাংলাদেশের নাগরিক হয়েও তারা বঞ্চিত নাগরিক অধিকার থেকে। বান্দরবান থেকে কবির হোসেন সিদ্দিকীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলার সবচেয়ে দুর্গম থানচি উপজেলা, যার একমাত্র যোগাযোগ মাধ্যম সাঙ্গু নদী, এদেশের নাগরিক হয়েও তারা বঞ্চিত ও অবহেলায় রয়েছে। এখানে নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন সুবিধা বঞ্চিত এখানকার মানুষ। এই পাড়া থেকে শিক্ষা প্রতিষ্ঠান নাই, এই ছেলে মেয়ে সব লেখাপড়া পারে না, স্কুল নাই, ডাক্তার যোগাযোগও নাই। আমরা বড় মতো গিয়ে বিজিবি ক্যাম্পে থেকে কিছু নিয়ে আমরা ওষুধ নিয়ে দেশ জুড়ে ব্যাপক উন্নয়ন হলেও থানচিতে এর কোনো ছোঁয়া লাগেনি। তাই সরকারের প্রতি নাগরিক সুবিধার দাবি জানালেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্বাস্থ্য শিক্ষা থেকে এরা বঞ্চিত, স্বাস্থ্য সেবা পাইতে সরকারের কাছে দাবি জানাচ্ছে। এদিকে ম্যালেরিয়া প্রবণ এলাকাটিতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে জানালেন সিভিল সার্জন। থানচি হলো ম্যালেরিয়া প্রবণ এলাকা। আমাদের একটা বছরের শুরুতে একটা লক্ষ্য, জিরো ডেথ, ম্যালেরিয়ায় মৃত্যু হতে দেওয়া যাবে না। মিয়ানমার সীমান্ত ঘেঁষা আর গভীর বনঘেরা 20টি গ্রামে বসবাস করে নাগরিক অধিকার বঞ্চিত 5 শতাধিক দরিদ্র পাহাড়ি পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের স্বার্থ যাচাই না করে ভারতের টাকায় ট্রানজিটের অবকাঠামোর উন্নয়ন বাংলাদেশের গলায় ফাঁস হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান। আর সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, দুই দেশের সুসম্পর্কই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার ভারত সফরের সবচেয়ে বড় পাওয়া। আঞ্চলিক সম্পর্ক নিয়ে এক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের ট্রানজিট রুট দরকার, তবে তার চেয়েও বেশি দরকার দুই দেশের মানুষের সম্পর্কের উন্নয়ন। এসব কথা উঠে আসে আঞ্চলিক যোগাযোগ নিয়ে রাজধানীর বীজ মিলনায়তনের এক সেমিনারে। সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের সম্পর্কের আরও উন্নয়ন করেছে। তবে একথা মানতে নারাজ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী। এই সহযোগিতা থাকবেই এবং সহযোগিতা আমাদেরকে করতে হবে। তারপরেও আমরা জানি যে ভারতের কিছু কিছু পলিসি যেগুলো সম্ভাবনাময় ছিল, সেগুলো ভারতের পলিসির জন্য আমরা সেই সুবিধাগুলো নিতে পারি। এই সাপ্লাই স্টেট ইজ নট রিয়েলি আমাদের ইন্টারেস্ট বেসড কিন্তু হচ্ছে না। আপনি যদি জিজ্ঞেস করে চান এই মুহূর্তে ইআরডি সচিব বা অন্য কোনো মন্ত্রণালয়কে জিজ্ঞেস করেন তোমরা কি চাচ্ছ, আমার ভয় হচ্ছে তারা হয়তো এটা পরিষ্কার বলতে পারবেন না। যথেষ্ট স্টাডিজ ছিল না, এবং আমাদের যারা সরকারি কর্মকর্তা গিয়েছিলেন তারা এই ব্যাপারে অভিজ্ঞ ছিলেন, দক্ষ ছিলেন না। একটা কমন পলিসি থাকা উচিত। এখানে কোনো পলিটিক্যাল পার্টির বেসিসে ভিত্তি এই ডিভাইড হওয়া উচিত নয়। এদিকে সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন, আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে যে সিদ্ধান্তই হোক তা সবার সামনে তুলে ধরা উচিত। সবকিছু যদি সূর্যের আলোতে নিয়ে আসেন,
পছন্দ করুক আর না করুক লোকজন, দ্যাট উইল বি ভেরি গুড ওয়ান। হয় কি পলিসি পেসাররা তো আমাদের যেখানে পাবলিক ডিসকোর্স নাই, তাদের মতামতটা আপনি ধর্তব্যে নিচ্ছে না, তখন তো পলিসি মেকারদের যতই জ্ঞানী গুণী হোক তাদের পলিসিটা একপেশে হবে, এবং বাংলাদেশে একপেশী নীতিটা একটু বেশি হয়ে যাচ্ছে। অলাভজনক প্রকল্পের জন্য ভারত ঋণ দিচ্ছে, আর কোনো অর্থনৈতিক বিশ্লেষণ না করে সরকার সেই ঋণ নিচ্ছে বলে মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। গত 40 বছরে ভারত কারো কাছ থেকে কোনো 1 পয়সারও সাপ্লায়ার্স ক্রেডিট নেয় নাই, অথচ বাংলাদেশকে সাপ্লায়ার্স ক্রেডিট দিয়ে বলা হচ্ছে যেই প্রকল্পগুলো যেগুলো অর্থনৈতিক দিক থেকে গ্রহণযোগ্য না সেগুলোকে বাস্তবায়ন করো, এবং এই বাংলাদেশের জন্য এগুলি ফাঁস হয়ে দাঁড়াতে পারে। আমি ভারতের অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নড়াইলের লোহাগড়া উপজেলার নলদে ইউনিয়নের বেশিরভাগ গ্রামেই উস্তের উৎপাদন ভালো হয়েছে। এখানকার উস্তে স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। নড়াইল প্রতিনিধি সাজ্জাদ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এমন চিত্রই দেখা যাবে নড়াইলের নলদি ইউনিয়নের কানাবিলের বিস্তীর্ণ মাঠ জুড়ে। প্রায় 20 বছর আগে পরীক্ষামূলকভাবে উস্তের চাষ শুরু করে কৃষকরা। ফলন ভালো হওয়ায় উস্তে চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষকরা। স্থানীয় চাহিদা মেটানোর পর এখানকার উস্তে ঢাকা, চট্টগ্রাম ও যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। আর এতে আর্থিকভাবে সচ্ছলতার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। আমার দেখা দেখি এই এলাকায় মোটামুটি আমাদের যে 23টা গ্রাম আছে, আস্তে আস্তে ক্রমান্বয়ে কেউ বাকি নাই এই চাষ করতে। আমাদের আর বাইরে যাওয়া লাগে না, অনেক ব্যাপারী এসে নগদ টাকা দিয়ে এনতে উস্তে কিনে নিয়ে যায়। উস্তেতে রয়েছে ঔষধি গুণ। এছাড়াও অন্যান্য সবজি ও ফসলের তুলনায় কম খরচে আবাদ সম্ভব বলে কৃষকেরা উস্তে চাষে ঝুঁকছেন, জানালেন এই কৃষি কর্মকর্তা। রোগজারি, পোকামাকড় এগুলোর আক্রমণ তুলনামূলকভাবে কম হয়, আর এর বাজার মূল্য যেহেতু ভালো, এই জন্য এই উচ্চের আবাদ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কৃষকরাও অল্প দিনের ফসল এবং ভালো একটা লাভ তারা পায়। এই জন্য আমাদের এই লোহাগড়া উপজেলায় বেশি করে উচ্ছের আবাদ হচ্ছে। এবছর জেলায় 210 হেক্টর জমিতে উস্তের আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছি আবারও বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। ফ্রান্সে 2 পর্বের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ আজ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হবে নির্বাচন এবং রাত 8টায় ফলাফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার পুলিশের ওপর বন্দুক হামলার কারণে নিরাপত্তা ব্যবস্থায় তুলনামূলক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাবরিনা মমতাজের প্রতিবেদন। নির্বাচনের মাত্র 2 দিন আগে বৃহস্পতিবার রাতে রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনার পর থেকে গোটা ফ্রান্সে কিছুটা থমথমে অবস্থা। সে কারণে নিরাপত্তা ব্যবস্থায় তুলনামূলক বেশি সতর্কতা অবলম্বন করেছে সরকার। নির্বাচন উপলক্ষে দেশজুড়ে প্রায় 50,000 পুলিশ এবং 7,000 সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাচনে মোট 11 প্রার্থী থাকলেও ধারণা করা হচ্ছে 4 জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। স্থানীয় বিশ্লেষকদের মতে 48 বছর বয়সী ডানপন্থী নেতা মেরিন লি পেন এবং তরুণ প্রার্থী এমানুয়েল ম্যাক্রনের মধ্যকার লড়াই হবে সবচেয়ে বেশি। নির্বাচন পূর্ববর্তী জরিপ মোতাবেক এগিয়ে রয়েছেন 4 প্রার্থী, যারা হলেন কনজারভেটিভ নেতা ফ্রাঁসোয়া ফিলন, ডানপন্থী নেতা মেরিন লি পেন, লিবারেল নেতা এমানুয়েল ম্যাক্রন এবং বাম নেতা জ্যঁ লাক মেলোচো।
বিশ্লেষকরা বলছেন ১১ প্রার্থীর কেউই ৫০% ভোট পাবেন না। একই সাথে কম জনপ্রিয়তা পাওয়া চলমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ কোনোভাবেই ফ্রান্সবাসীর কাছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাবেন না। রোববারের নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্য থেকে চূড়ান্ত প্রেসিডেন্ট বাছাই করতে দ্বিতীয় এবং চূড়ান্ত পর্বের ভোট হবে ৭ মে। প্রত্যেক প্রার্থী অভিবাসন ও ইউরোপ নিয়ে নানা ধরনের নাটকীয় পরিকল্পনা, ফ্রান্সের অর্থনীতিকে আরও উন্নত করা সহ নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছে তাদের প্রচারণায়। এখন দেখার বিষয় কার প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হয়ে কাকে বেছে নেয় ফ্রান্সবাসী। সাবরিনা মমতাজ, নিউজ 24। আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় মাজার-ই শরীফ শহরের কাছে এক সেনা ঘাঁটিতে তালেবান হামলায় বহু সেনা নিহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার ওই ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এটি সকল মানবিক বোধ আর ইসলামী শিক্ষার বিপরীতধর্মী একটি কাজ ছিল। শনিবার আহতদেরকে দেখতে যান প্রেসিডেন্ট ঘানি, একই সাথে হামলার স্থানও পরিদর্শন করেন তিনি। শুক্রবার ওই হামলায় ঠিক কত সেনা নিহত হয়েছে নির্দিষ্ট করে সেই সংখ্যা বলা হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে কেবল জানানো হয়েছে শতাধিক সেনা সদস্য নিহত কিংবা আহত হয়েছে। তবে নাম প্রকাশ না করা সত্ত্বে জানা গেছে নিহত সেনার সংখ্যা ১৪০ জনের বেশি। সেনাবাহিনী জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি হামলার জন্য শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময়টিকেই বেছে নিয়েছিল। ওই সময় তারা সেনা মসজিদ ও সেনা ক্যান্টিন লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলার দায় স্বীকার করে এক বিবৃতি দিয়েছে তালেবান জঙ্গি গোষ্ঠীটি। নিউজ 24 সংবাদ এনেছে আবারও বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ সংলাপ, বাংলাদেশ লাইভ। বর্ষা মৌসুমে পাহাড় ধস চট্টগ্রামের অতি পরিচিত একটি ঘটনা। বিভিন্ন সময়ে এই দুর্ঘটনায় এরই মধ্যে কয়েকশো মানুষের প্রাণ গেলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এখনও পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে অনেক মানুষ। বাংলাদেশ লাইভে এবার লোকেশন চট্টগ্রাম। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাস নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়, বারবার দুর্ঘটনার পরও পাহাড়ে মানুষের বসবাস ঠেকানো যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বন্দরনগরী চট্টগ্রামের লালখান বাজার, মতিঝর্ণা সহ 11টি পাহাড়ের পাদদেশে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4000-এর অধিক পরিবার কিন্তু এখানে ঝুঁকিপূর্ণভাবে তারা বসবাস করছেন। কিন্তু যেখানে আমরা আছি এই জায়গায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এমনকি তাদের এই জায়গায় কিন্তু 11 জনের মৃত্যু হয়েছে এরকম আমরা জানতে পেরেছি। কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন সহ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিলেও তাদেরকে কিন্তু সরিয়ে নিতে পারছেন না তারা। আমাদেরকে জানিয়েছেন এখানে অনেকজন রয়েছেন যারা পাহাড়ে পাদদেশে, তারা কিন্তু নিম্ন আয়ের লোকজন এখানে বসবাস করেন। তারা বলছেন সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তাদেরকে পুনর্বাসনের দাবি তারা তুলেছিলেন, পুনর্বাসন দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু পুনর্বাসন যতক্ষণ পর্যন্ত দিবে না। এবার জানাবো নিউজ 24 বিনোদন সংবাদ। 25 বছর পূরণ করল নৃত্যলোক সংস্কৃতি কেন্দ্র। এই উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় মহুয়া নৃত্যনাট্যটি, যার কেন্দ্রীয় দুই চরিত্র নদের চাঁদ ও মহুয়া, যেখানে দেখা যাবে নৃত্যালোকের পরিচালক কবিরুল ইসলাম রতন এবং মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম ওকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
শতাব্দীর প্রাচীন লোকগাথা ময়মনসিংহ গীতিকা। সব বয়সী মানুষের কাছে আধুনিক প্রযুক্তির আগ্রাসনের বিরুদ্ধে চাক্ষুষ অনুশীলন হিসেবে পরিগণিত হয় এটি। সময়ের আবর্তে হারিয়ে যাওয়া ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে উপহার দিতে নৃত্যালোকের 25 বছর পূর্তিতে তারা নতুন করে নিয়ে এসেছে মহুয়া নৃত্যনাট্যটি। এখানে দেখা যায় সুদর্শন নদের চাঁদ জমিদারের দেওয়ান, আর রূপবতী মহুয়া বেদের সর্দার হুমরা বেদের পালিত কন্যা। নেত্রকোনার কাঞ্চনপুর থেকে হুমরা বেদে ডাকাতি করে নিয়ে আসে শিশু মহুয়াকে, তারপর ধীরে ধীরে তার বেড়ে ওঠা। এই হলো ময়মনসিংহ গীতিকার বিখ্যাত পালা মহুয়ার গল্প। মহুয়া নৃত্যনাট্যের কেন্দ্রীয় দুই চরিত্র নদের চাঁদ ও মহুয়াতে অভিনয় করেছেন কবিরুল ইসলাম রতন ও সাদিয়া ইসলাম মৌ। এটা আমারও অনেক স্মৃতি জড়িত একটা কাজ। আমি ভাবিনি বা ভাবতে পারিনি যে হয়তো 12 বছর পরে আমি এটার কাস্টিং হব। তাও যখন ও আমাকে বললো, আমি অনেকবারই বললাম যে অন্য কাউকে দিয়ে করো, কিন্তু ও আসলে করতে রাজি হলো না। আমি খুব কৃতজ্ঞ যে ও আমাকে মহুয়া মনে করেছে এবং আমাকে এখানে কাস্টিং করেছে। মহুয়া একটি স্বপ্ন প্রকল্প। বৃহৎ পরিসরে শিল্প ও সাহিত্য প্রেমীদের সামনে উপস্থাপনের জন্য কঠোরভাবে এর কারিগরি দিকগুলো সম্পাদনা করেছেন নৃত্যালোকের পরিচালক কবিরুল ইসলাম রতন। এখানে হুমরা বেদের চরিত্রে দেখা যায় রহমত আলীকে। মহুয়া পালা তো ময়মনসিংহ গীতিকার একটা বিখ্যাত কাহিনী, সবাই জানে। তো আমি খুবই খুশি হলাম। আমি নাটকের অভিনয় করি, নাচ কেমন করবো আমি তো জানি না। তো একটা নতুন ধরনের অভিজ্ঞতা এবং আমি খুব এক্সাইটেড ছিলাম। এই সঙ্গীত পরিচালনা করেছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। গবেষণাধর্মী এই কাজটির নেপথ্যে রয়েছেন নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কবিরুল ইসলাম রতন। তার 10 বছরের পরিশ্রম এই উদ্যোগকে ভিন্ন মাত্রা দিয়েছে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাশকতা নয়, রাজনৈতিক পন্থায় আন্দোলন করতে চায় বিএনপির ঢাকা মহানগর নতুন কমিটি। রাজপথ চাঙ্গা করাই মূল চ্যালেঞ্জ। টার্গেট 19 সালের জাতীয় নির্বাচন, মাঠে নামছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিশেষ টিম। সুনামগঞ্জের হাওরে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার প্রমাণ মেলেনি, পরমাণু শক্তি কমিশন আরও পরীক্ষা নিরীক্ষার তাগিদ। এমআরপি সহ হাটের রিং বিক্রি আজ থেকে শুরু, নিয়ম না মানলে ব্যবস্থা নেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ আজ, বিশৃঙ্খলার আশঙ্কায় নজিরবিহীন নিরাপত্তা। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।